অনেকেই আমার কাছে জানতে চাচ্ছ এইচএসসি 25-এর বাংলা প্রশ্ন কেমন হবে, গদ্য অংশ কেমন হবে, কবিতা অংশ কেমন হবে, নাটক উপন্যাস সহপাঠ অংশ কেমন হইতে পারে প্রশ্নগুলো, আর তার সাথে এমসিকিউ কেমন হবে। আজকে আমরা বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2024-এর প্রশ্ন 2023-এর প্রশ্ন কিন্তু তোমরা যে শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো সেখানেই হয়েছে, তবে একটু পরিবর্তন এসেছে তোমাদের শর্ট সিলেবাসে। তোমাদের শর্ট সিলেবাসে 52 দিনগুলো গদ্যতে নাই, ওদের ছিল, কারণ নতুন সরকার এসে সেটা বাদ দিয়ে দিছে। এবার আসি যে কি প্রশ্ন কেমন হতে পারে। আমরা আগে একটু সৃজনশীল পাঠ নিয়ে কথা বলবো। সৃজনশীল পাঠের গদ্য অংশ নিয়ে গদ্য প্রশ্ন আসবে তোমাদের টোটাল 4টা। অ্যান্সার করতে হবে কয়টা? 3টা। 2টা অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক, আর চাইলে তুমি এখান থেকে 3টা অ্যান্সার করতে পারো, সর্বোচ্চ এর বেশি অ্যান্সার করার সুযোগ নেই। এখন এই দেখো, এই 4টা কোশ্চেনের মধ্যে আমরা যতটুকু দেখেছি, 24 কোশ্চেন দেখেছি, 23 কোশ্চেনগুলো দেখেছি, সেখানে আমরা দেখতে পাই যে কোশ্চেনগুলো খুব বেশি কঠিন রাখে না। একটা কোশ্চেন একটু টাফ হবে, একটা কোশ্চেন একটু টাফ হবে, আর বাকি যে 2টা থাকবে বা 3টা থাকবে সেই কোশ্চেনগুলো খুব ইজিলি হবে। সো চাইলে তুমি সেগুলো ইজিলি অ্যান্সার দিতে পারবা, মানে গদ্য অংশ খুব বেশি কঠিন হবে না। ওকে, আর এরপর যদি আমরা একটু কথা বলি পদ্য অংশ, কবিতার ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে তোমাদেরকে টোটাল 2-3টা কোশ্চেন আসবে, তার মধ্যে 2টা কোশ্চেন বা একটা কোশ্চেন টাফ হতে পারে, আর একটা কোশ্চেন ইজি হবে। বিশেষ করে ধরে নাও যে একটা কোশ্চেন তুমি এরকমের, তোমার যে এই যে কবিতার যে ছন্দগুলো থাকে, লাইনগুলো থাকে, বমিসের এই লাইনগুলো তুমি পাবা। ওকে, ম্যাক্সিমাম 1টা থেকে 2টা। এখন এই জায়গায় অনেক শিক্ষার্থী উদ্দীপক ভালোভাবে বুঝতে না পারলে অ্যান্সারটা করতে পারে না, বাট নর্মালি ধরে নাও যে এই রকমের একটা থাকবে কনফার্ম। সেক্ষেত্রে তুমি চাইলে এখান থেকে, তোমাকে কিন্তু 2টা অ্যান্সার করতে হবে। এখন তুমি যদি একটু ভালো করে প্রমিসগুলো ভালো করে তুমি দেখে যাও কবিতাগুলো, তখন কিন্তু তুমি ইজিলি অ্যান্সার দিতে পারবে। এবং পদ্য অংশটা একটু টাফ হবে, সবার জন্য না, বাট দেখা যায় আমরা যে সাজেশনগুলো দিয়েছি আশা করি সেখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ, এবং সেগুলো পড়ে যাও এবং চেষ্টা করবা এই কবিতার যেগুলো রয়েছে উদ্দীপকগুলো সেগুলো বুঝে যাওয়ার জন্য। তোমার এখানে প্রত্যেকটা প্রশ্নের যে অ্যান্সার করতে হবে তা না, চেষ্টা করবে একটু বুঝে যাওয়ার জন্য কবিতার প্রশ্নগুলো, যাতে করে তুমি পয়েন্টটা ধরতে পারো। তবে তুমি দেখবে যে তুমি লিখতেও পারছো খুব সুন্দর করে। এবং কবিতার মূল যে বিষয়টা সেটা হচ্ছে পয়েন্টগুলো ক্লিয়ার হওয়া, সেগুলো এক্সপ্লেন করা। টিচারকে তুমি যদি এক্সপ্লেন করতে পারো, চেষ্টা করবে সেগুলো প্রথম দিকে, প্রশ্নের প্রথম দিকেই রাখা। যেমন এখানে বলে যে সিরাজউদ্দৌলা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে, তুমি প্রথম লাইনে লিখে দাও যে এই সিরাজউদ্দৌলার এই লাইনের এই চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে। যখন শিক্ষকেরা জানতে পারবে, শিক্ষক খুব ইজিলি তোমাকে নাম্বারটাও সে নম্বরে 3 মার্কের 3 মার্ক সে দিয়ে দিতে পারবে। মানে যখন তুমি প্রথমেই সেই চরিত্রটার নামটা উল্লেখ করে দিবা যে ওই চরিত্রের সাথে তার এখানে মিল রয়েছে। তো ঠিক এইরকম ভাবে তোমরা অ্যান্সারগুলো করবা। আর এরপর আসি নাটক উপন্যাসের ক্ষেত্রে সহপাঠ পাঠের কথা বলি। দেখো, সহপাঠ পাঠের ক্ষেত্রে 2টা পয়েন্ট একটা মনে রাখবে। এক হচ্ছে যে তোমাদের সহপাঠ পাঠের, এখানে আমরা যেভাবে মুভি দেখি সেভাবেই কোশ্চেনগুলো আসে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এরকম পার্ট বাই পার্ট আসে। তো তুমি চেষ্টা করবা যখন তুমি পড়বা, সহপাঠ থেকে তুমি টোটাল 4টা পাবা, নাটক থেকে 2টা, কবিতা থেকে 2টা। অ্যান্সার করতে হবে একটা একটা করে, বা চাইলে তুমি 2টা আর একটা করে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, যেহেতু তোমরা একটা বাধ্যতামূলক, একটা কোশ্চেন বাধ্যতামূলক করতে হবে 2টা জায়গা থেকে 2টা কোশ্চেন, আর একটা তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, সেটা কবিতা, নাটক, উপন্যাস, যে কোনো জায়গা থেকে। সেই পয়েন্টে এসে সহপাঠের কোশ্চেন খুব বেশি কঠিন হবে না, এখানে তোমাদেরকে খুব ভিতরগত কোশ্চেন করবে না তারা। মনে রাখবা কেন করবে না, কারণ অনেক কোশ্চেন, ভিতরগত কোশ্চেনগুলো অনেক কোশ্চেন করা যায়। ধরে নাও যে তোমার আজকে সহপাঠের মূল প্রধান চরিত্র হচ্ছে, ধরে নাও তোমার এই যে আমরা নাটক দেখছিলাম বা আমরা উপন্যাস দেখছিলাম, লাল সালু দেখছিলাম, আর লাল সালুর যে মূল যে বিষয়টা, যে চরিত্রগুলো রয়েছে তাদেরকে নিয়ে তারা কথাবার্তা বলবে। এখন তাদের ওই যে একদম ভিতরগত যে চরিত্রগুলো থাকে, যেমন ছেলে, সন্তান, মেয়ে, একদম নাতিপুতি, ওই টাইপের যদি চরিত্রগুলো থাকে, ওগুলো থেকে খুব কম কোশ্চেন করবে। মেইন চরিত্র নিয়ে, মেইন টপিকগুলো নিয়ে তারা কোশ্চেন বেশিরভাগ করবে, সেগুলো ভালো করে তোমরা দেখে যাবে। আশা করি সেখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। এবং সহপাঠের প্রশ্ন খুব বেশি কঠিন আসে না, কিন্তু অনেকগুলো কোশ্চেন হওয়ার কারণে কোনো বইতে 40, 50, 60টা সৃজনশীল পর্যন্ত দেওয়া থাকে, যার কারণে একটু কঠিন মনে হয়। কিন্তু দেখবা যে একই কোশ্চেন রিপিটেড, ঘুরে পেঁচায় দিচ্ছে তারা। সো তোমাকে যখন তুমি একটা চরিত্র নিয়ে পড়বা, তখন চেষ্টা করবে চরিত্রটা নিয়ে আরো সামনে যদি কোশ্চেন থাকে সেটা মিক্সড করার জন্য। এইখানে কি বলেছে, ওইখানে কি বলেছে, 2টা মিলাই কি হচ্ছে সেটা এভাবে মিলাই নিবা, যত পারো বুঝে নিবা। ওকে, আর সবার শেষে রইল এমসিকিউ পার্টটা। এখন এমসিকিউ পার্টের কোশ্চেন কেমন হবে দেখো, নর্মালি বাংলার ক্ষেত্রে এমসিকিউ কোনো বোর্ড, 24-এর কথা বলি, 23-এর কথা বলি, কোনো বোর্ডের এমসিকিউ খুব হার্ড হয়েছে, আবার কোনো বোর্ডের কোশ্চেন খুব ইজি হয়েছে। এটা আসলে বৈষম্য এক প্রকার। এটা নিয়ে আমরা অনেক কথা বলছিলাম যে কোশ্চেন সকল বোর্ডের একই হওয়া উচিত, কিন্তু প্রশ্ন ফাঁস বা এরকমের কারণে তারা মূলত এক কোশ্চেনে পরীক্ষা নেয় না, প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা কোশ্চেন, যার কারণে কোনো বোর্ডে সহজ, কোনো বোর্ডে কঠিন কোশ্চেনে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। এখন নর্মালি যদি বলতে চাই যে
তোমার চেষ্টা করবে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, যশোর বোর্ডের শিক্ষার্থীরা, রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা, তোমরা চিটাগাং বোর্ডের শিক্ষার্থীরা, তোমরা চেষ্টা করবে একটু মোটামুটি ভালো করে প্রিপারেশন নেওয়ার। কোশ্চেনটা হার্ড হইতে পারে এমসিকিউ পার্টের, আর এমসিকিউ পার্টে এমনি নর্মালি ওভারঅল গদ্য কবিতা এগুলো তোমাদের বই থেকে আসবে। মেইন বইগুলো যদি তোমরা রিডিংগুলো ভালোভাবে কমপ্লিট করে যাও তাহলে খুব ইজিলি তোমরা অ্যান্সারও দিতে পারবে আশা করি, ঠিক আছে। এখন বাকি বিষয়গুলো নির্ভর করে তোমাদের প্রস্তুতির উপরে। এবং আমি এখানে তোমাদের আরেকটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই, যখন তোমরা এমসিকিউ পূরণ করবা চেষ্টা করবা এমসিকিউ এর 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ গুলো আগে পড়ার জন্য। যত বেশি পারো আগে পড়ে ফেলবা এমসিকিউ গুলো, যত পড়বা মানে পড়ে তুমি 1 থেকে 30 পর্যন্ত পড়ার সাথে সাথে তুমি যতগুলো এমসিকিউ হবে সেগুলো ভরাট করে ফেলবা, কারণ তুমি পরে কিন্তু টাইম নাও পাইতে পারো। তাই এমসিকিউ গুলো আগে ভরাট করে দেন তুমি দেখবা যে কতগুলো এমসিকিউ ভর রয়েছে, এবং যেগুলো উদ্দীপক রয়েছে, যেমন এই যে দেখতে পাচ্ছ উদ্দীপকে এখানে কিন্তু 17-18 রয়েছে। সো এই যে উদ্দীপকগুলো, যতগুলো উদ্দীপক আছে উদ্দীপকগুলো তুমি একটু পরে কমপ্লিট করো, আগে তুমি মেইনগুলো কমপ্লিট করো, যেগুলো সিঙ্গেল রয়েছে সিঙ্গেলগুলো কমপ্লিট করে দেন আবার সবার শেষের দিকে উদ্দীপকগুলো ধরো, কারণ একটা উদ্দীপকের সাথে দুইটা কানেক্টেড। তো তুমি এখন একটা উদ্দীপক সলভ করতে গেলে তোমার তাহলে 2 মিনিট দেওয়া লাগবে, বাট আগে চেষ্টা করে তোমার 5 মার্ক মানে 30 নম্বরে 10 নম্বর হচ্ছে 5 মার্ক, আগে সেই 5 নম্বরটা তোলার জন্য। কেমন? আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। ইনশাআল্লাহ খুব সুন্দর একটা পরীক্ষা তোমরা দিবা। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা।